থাম্বনেলটা দেখে হয়তো অনেকে একটু বুঝতে পেরে গেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তুতে কী কী জিনিস তুলে আনব। তবে ডিটেলসটা যদি দেখেন তাহলে আরেকটু বুঝতে পারবেন যে আজকে টেকনিক্যালসের নিয়ে একটু ছোট করে বেশি আলোচনা করেছি। তার কারণ হচ্ছে টেকনিক্যালসের প্রয়োগটা কখন কিভাবে করতে হয়, অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সেটা একটু ছোট করে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং তারই কিছুটা প্রয়োগ এই ব্লগের মাধ্যমে করার চেষ্টা করব। বিশেষ করে সূচক যেখানে দাঁড়িয়ে আছে একটু হলেও দোদুল্যমান অবস্থায়, অর্থাৎ নতুন হাই হবে না আবার আমাদের কন্টিনিউয়েশন অর্থাৎ নতুন লো ক্রিয়েট করে বাজার সামনের দিকে এগোতে চলবে। অপেক্ষা করুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল টেক টক উইথ শান্তনু সেনে। আলোচনা করব যে নেক্সট উইকটা আসছে সেটা হচ্ছে 12 তারিখ থেকে সপ্তাহটা চালু হবে। মানে এক্স্যাক্টলি ডেটটা হচ্ছে 12 থেকে 16। তার মধ্যে 15th অফ অগস্ট আমাদের ছুটি থাকছে, ফলে একটা ট্রেডিং ডে অফ, সেটা মাথায় রেখে আগামী সময় আমাদের চিন্তাভাবনা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মার্কেটে যাবার আগে গত সপ্তাহে আপনাদের সঙ্গে যে আলোচনা করেছিলাম তার মোটামুটি ধারের কাছে আমাদের একটা জায়গা ছিল। ধারের কাছে এই কারণে বলছি, আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে দেখুন বাজার একটু উপর থেকে ছেড়েছে, তার মানে এটা কারেকশন নয়। আচ্ছা, বাজার কি কোনোদিন স্ট্রেট লাইনে বাড়তে পারে? মানে কমন সেন্স অ্যাপ্লাই করুন। সাইকোলজিক্যালি আপনি যদি হেরে যান তাহলে কিন্তু প্রবলেম হবে। আমি কেন বলছি সাইকোলজিক্যালি, স্ট্রেট লাইনে যদি বাজার না চলে তাহলে বাজারের একটা ট্রেন্ড কাউন্টার ট্রেন্ড এইভাবেই তো চলা উচিত। সেটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও তাই, অর্থাৎ বাজার একবার পড়বে, তারপর কিছুটা উঠবে, আবার বাজার পড়বে। তো এই কাউন্টার ট্রেন্ডে আমরা একটা কাউন্টার ট্রেন্ডে ছিলাম টিল মানে ইলেকশন রেজাল্টের ভোলেটিলিটির পর থেকে বাজার যেভাবে উপরের দিকে গেছে তাতে একটা কাউন্টার ট্রেন্ড, এবং যে কাউন্টার ট্রেন্ডটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে জাস্ট অ্যাবাভ 25,000, উইচ ইজ আ সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স জোন বলে আমার কাছে মনে হয়েছে। এবং সেটার পিন পয়েন্ট না করে একটা জায়গার থেকে বাজার রিয়াকশান করেছে। এখন এই রিয়াকশানের পিছনে কী আছে অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমি বর্ণনা করতে যাব না, সেটা আপনারা নিশ্চয়ই অন্যান্য চ্যানেল আছে এবং অন্যান্য জায়গার থেকে তথ্য সংগ্রহ করে নিতে পারবেন, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবার হচ্ছে একটু মজার পার্টে যদি যাই, দেখুন আমরা হরর মুভি দেখি, তো আপনাকে ভয় পাওয়াতে হবে। তো প্রডিউসার বা ডিরেক্টর চেষ্টা করেন সেই ধরনের মুভির এমন একটা পরিস্থিতি তৈরি করেন, সেটা সাউন্ড এফেক্ট হোক, সেটা গল্পের ব্যাপারই হোক, তো যতক্ষণ না আপনি ভয় পান ততক্ষণ পর্যন্ত ওই মুভিটার সার্থকতা হয় না। এবং তার জন্য নিশ্চয়ই যারা বিশেষ করে 80-90 দশকের, মানে আমি বলছি 1980 থেকে 1990-র মধ্যে আমি শুনেছি, আমিও যদিও ফিল্মটা দেখেছি কিন্তু আমি শুনেছি ওই সময় এক্সজস্টিস বলে একটি ফিল্ম হয়েছিল, যার কথিত আছে নাকি তার ফিল্ম হলের যেখানে চলতো ফিল্মটি তার হলের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করানো, কিন্তু কথিত, এটা আমি জানি না, আমি দেখিনি, সেই জন্য আমি লোকের মুখে শুনেছি, সেইটাই বলছি। তার মানে এটাই হচ্ছে সার্থকতা, আপনারা ভয় পেয়েছেন বা দর্শকগণ ভয় পেয়েছেন। বাট আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট এখন এত ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে এবং ইন্টারেস্টিং ইনভেস্টাররা বাজারে এসছেন, মানে মানে সেটা আমি বলবো নতুন জেনারেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ পুরনো জেনারেশনের সংমিশ্রণ। তাতে এরা ভয় পায় না, এরা এফআইআই বিক্রি করলে টাকা আরও পাম্প করে এবং সেই এফআইআইয়ের বিক্রির চাপটাকে মানে অ্যাবজর্ব করে তারা বাজারকে ঠেলে ওপরের দিকে নিয়ে যায় সূচকের পরিপ্রেক্ষিতে। ভেরি ইন্টারেস্টিং। তো ফলে এমন কিছু ঘটনা ঘটাতে হবে টু সাম এক্সটেন্ট, এটা তো ম্যানমেড সমস্তটাই জিনিস অ্যাজ পার দ্য চার্লস ডাউ ইজ কনসার্ন। আমি ডাউ থিওরির থেকে বলছি যে যদি কোনো জিনিস ম্যানমেড হয় তাহলে সেটা প্রাইস ডিসকাউন্ট করতে শুরু করে, এটা বলা আছে, এটা আমার কথা নয়। ফলে আপনারা যেহেতু কিছুতেই ভয় পাচ্ছেন না, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে তাতে কিন্তু আপনারা যাতে ভয় পান এবং তার ফলে বাজারের সূচকে যাতে প্যানিক সেলিংটা তৈরি হয়, অর্থাৎ সাপ্লাই সাইড যাতে স্ট্রং হয় বা উইক হ্যান্ড, বা যাদের বলবো যে সমস্ত উইক ট্রেডার, নার্ভাস ট্রেডার,
তারা একটু প্যানিক করে সাপ্লাইটা ক্রিয়েট করে। তো তার ফলই এটা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে প্রথম দিকটা মনে হয়েছে এবং এখনও সেটা মনে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা টেকনিক্যালসের কতগুলো ফিগার আউট করি এবং কতগুলো প্যাটার্নস এবং ইন্ডিকেটার্সের কম্বিনেশনে আমরা চার্টটাকে অবজার্ভ করার চেষ্টা করি, সেই অবজারভেশনে আমার ব্যক্তিগতভাবে যে যে লোটা তৈরি হয়েছে শেষ সপ্তাহে, আপাতত সেটাই হচ্ছে সবথেকে ভাইটাল পয়েন্ট, অর্থাৎ 24,880 রাউন্ড নাম্বার, আমি যদি ভুল না করি, আর ওপরের দিকে 25,75, এই তো রেঞ্জ। এখন কোনো কারণে যদি 24,880 ব্রেকডাউন হয়, আমি যদি ভুল হই, আমি ফিগারটা আমার হাতে খোলা নেই, আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে অনুষ্ঠানটা রেকর্ড করছি, ফলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা লাস্ট উইকের লোটা একটু কাইন্ডলি স্পট নিফটিতে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্ক নিফটিতে আরেকবার দেখে নেবেন। যদি ওটা ভায়োলেট করে, অর্থাৎ যদি ভাঙে, সেখানে কিন্তু নতুন সেলিং আবার আসবে, মানে প্যানিকটা আরও ক্রিয়েট হবে। তো প্যানিক ক্রিয়েশন হলে এই যে ফলটা হবে, সেই ফলে কিন্তু বাজার অনেকগুলো গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়াকে ফেস করবে। সেই সময় রিয়েল চ্যালেঞ্জটা বোঝা যাবে বাজারের, যে ওয়েদার আমাদের মার্কেট উইকনেস শো করার চেষ্টা করছে ফর দ্য টাইম বিং অর নট। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি চার্ট দেখে যতটুকু অবজার্ভ করার চেষ্টা করছি সেটা চার্টে তো আলোচনা করবই, তবু এক কথায় উত্তর দেওয়ার মানে হচ্ছে, মনে হয় সামলানোর চেষ্টা করছে, বাট সময় লাগবে। এক্ষুনি কিছু মনে হচ্ছে না যাবে নিচের দিকে। উপরের দিকেও যেভাবে গ্যাপ ক্রিয়েট করে প্যাটার্ন তৈরি হয়ে আছে, তাতে বাজারে নতুন কিছু ইন্ধন লাগে, পজিটিভ ইন্ধন লাগে, যেটা বাজারকে ঠেলে ওপরের দিকে, সূচককে ওপরের দিকে চলতে সাহায্য করবে, বিশেষ করে নিফটি সূচক। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আবার একটা ট্রেডিং ব্যান্ডে ফেঁসে যেতে পারি, বিশেষ করে এই উইক, অর্থাৎ যে সপ্তাহে আমরা পা রাখছি, কারণ 4টি ট্রেডিং সেশন থাকবে, একটা কম। হোপফুলি, যেমন ধরুন আমরা একটা প্রাইসের প্রজেক্টেড করি একটা বিভিন্ন ধরনের কম্বিনেশানে, কিছুটা ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করি, প্রাইসটাকে বোঝার চেষ্টা করি, আর কিছুটা হচ্ছে অ্যাজাম্পশন। এটা অ্যাজাম্পশনটা তৈরি হয় এক্সপিরিয়েন্স থেকে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেপ্টেম্বর ফার্স্ট উইক টু সেকেন্ড উইক এর মধ্যে না বাজারের টপ বা বটম একটা ফর দ্য টাইম বিং তৈরি হতে পারে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আমরা বেশ কিছুদিন আবার চলতে পারি। ফলে দুদিক খোলা, সেই জন্য আলোচনার বিষয়বস্তু, থাম্বনেলের বিষয়বস্তু এক, যে কি হলে কি করব, অর্থাৎ এটা হলে এটা করব, এটা হলে এটা করব। দ্যাট মিন্স লো ভাঙলে নেগেটিভ থাকবো, বাজার নিচে আসতে পারে, সেক্ষেত্রে খুব স্ট্রং সাপোর্ট এরিয়াগুলো টেস্টেড হবে। তার মানে এই বুল মার্কেটকে আর একবার পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর যদি একটু স্ট্রং আপ ট্রেন্ড তৈরি হয়, আবার যে ট্রেন্ডে আমরা আছি, তাহলে নতুন যদি হাই তৈরি করতে হয়, সেক্ষেত্রে রাউন্ড নাম্বার 25,170 আর উপরের দিকে 25,300 থেকে 25,400, এই জোনটা হচ্ছে আমাদের কাছে আপাতত একটা জোন। আর একটা ছোট্ট ইনফরমেশন, যা চার্ট অবজারভেশন করছেন বা চার্ট দেখছেন, মোটামুটি প্রতিটা র্যালিতেই আমরা দেখছিলাম ওপর থেকে একটা 1000 পয়েন্টের আশপাশে একটা ফল হয়, মানে ফলের যে ডেপথটা, সেটা কত পার্সেন্টেজ টার্মসে আপনারা দেখে নিন, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়েছে। তো অবভিয়াসলি 25,075, তো 24,075 একটু নিচে এক্সট্রা গেছে, সেরকমই একটা জায়গা তৈরি হয়েছিল। তো এবারে সেই জায়গাটা রিকভারি করার চেষ্টা করছে, সেই রিকভারিটা চার্টের মধ্যে আমরা দেখে নিয়ে বুঝতে পারবো যে চার্ট কোন দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করছে। চলুন যাই চার্টে। আলোচনা করব 12 থেকে 16ই অগাস্ট পর্যন্ত বাজারের গতিবিধির ওপরে টেকনিক্যালসের কী প্রয়োগ করা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ করতে হবে যে 15th অফ অগাস্ট ছুটি থাকার জন্য আমরা এই সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহটা পা রাখতে চলেছি, 12 থেকে 16র মধ্যে একটি ট্রেডিং ডে কম পাবো। বাঁদিকে নিফটি উইকলি, স্পট এবং ডান দিকে স্ক্রিনের নিফটি ডেলি। শুরু করছি উইকলির আলোচনা থেকে। গত সংখ্যায় আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে সেল অফ যেটা হয়েছে, সেটা আমি রিয়াকশন, রিট্রেসমেন্ট, প্রফিট বুকিং যেভাবেই বলেন না কেন, সেই হিসাবেই দেখব, খুব একটা বেশি চিন্তার কোনো কারণ আমি দেখছি না। আপাতত উইকলি চার্টে আমি যেটা ড্র করেছি সেটা হচ্ছে ইলেকশনের লো থেকে আপাতত যে হাইয়েস্ট পয়েন্ট, তার মধ্যে একটা ফিবোনাচি এবং 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, 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 9 এক্সপোনেনশিয়া
উইকলির। ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে আমাদের যে লাস্ট উইকে ক্লোজিং, সেটা ক্যান্ডেলস্টিক্সের পরিভাষায় এটা একটা রিভার্সাল ক্যান্ডেলের হিসেবে আমরা চিহ্নিত করি, কিন্তু তার জন্য আমাদের অবশ্যই আরও একটি সপ্তাহ ওয়েট করতে হবে। অর্থাৎ টোটাল যে এখান থেকে র্যালিটা হয়েছে তার যে ফল 23%-এর নিচে চলে গেলেও উইক টু উইক যখন শেষ হয় তখন 23%-এর উপরে বন্ধ বাজারকে যথেষ্ট পজিটিভ জায়গায় রেখেছে বলে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আপাতত ট্রেন্ড ডিসাইডার পয়েন্ট হিসেবে 23,893 উইথ ফিল্টার 23,880 ছোট্ট করে এটাই কাজ করবে। তার কারণ উইকলি চার্ট যে জায়গায় অবস্থান করছে, আমরা যদি প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে এমএসিডির স্লোপটা দেখি তাহলে এই সপ্তাহটা প্রথম এতদিনের যে স্লোপ চেঞ্জ করে ওপরে যাওয়া সিন্স মে মাসের শেষ থেকে জুন জুলাই মাস পরপর 2 মাস ধরে উপরে যাওয়া, অগাস্ট মাসের প্রথম দিকের সেল অফ স্লোপকে উইকলিতে একটু হলেও নেগেটিভ দিকে নিয়ে গেছে। সেই কারণে পরবর্তী সপ্তাহে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ এবং ইভেন্ট বহুল সপ্তাহ হতে পারে বলে চার্ট ইন্ডিকেট সেটাই করছে। এর পরবর্তীকালে যদি আমরা প্রাইস অ্যাকশনকে দেখি তাহলে যতক্ষণ না 9 এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ হচ্ছে, তার মানে যদি উইকের পরিপ্রেক্ষিতে মার্কেট 24,100 নিচে বন্ধ হয়, সেক্ষেত্রে কজ অফ কনসার্ন তৈরি হতে পারে। সেই কারণে আমাদের আরেকটু যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেইলি চার্ট। ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি আমরা নিফটিকে পর্যালোচনা করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমি এখানে যে সমস্ত লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেড, ব্লু অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিন, আমি প্রথমে এগুলো একটু ব্যাখ্যা করে দিই, তাহলে চার্ট বুঝতে সুবিধে হবে। ব্লু যে লাইনটা দেখছেন এটা আমার হচ্ছে অ্যাবসলিউটলি সিম্পল 13 টিএমএ। রেড লাইন যেটা দেখছেন সেটা হচ্ছে এনভালাপ, যারা ইন্ডিকেটর ইউজ করেন এনভালাপের আপার ব্যান্ড, যেটা আমি এবারে রেখেছি এই এনভালাপের পরিপ্রেক্ষিতে যেটা হয় 26। ওপরে তিনটা আপাতত কাজ করছে, নিচেও সেই অনুযায়ী তিনেও কাজ চলছে। অর্থাৎ বারে বারে এই সমস্ত জায়গা থেকে 90% কেস সিনারিও এই সমস্ত জায়গা থেকে মার্কেট রেসপন্স করছে অ্যাজ এ সাপোর্ট এরিয়া হিসেবে। আর একটা জিনিস এখানে টেকনিক্যালসের প্রয়োগ হিসেবে বলতে পারি, আমরা বহু ইন্ডিকেটরে পড়াশোনা করি, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ইন্ডিকেটর প্রাইস অ্যাকশনের সাথে প্রয়োগ কখন কোনটা করতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আপাতত 13 ডিএম এর নিচে 1, 2, 3 তিনটে ক্লোজিং হয়ে গেছিল, কিন্তু লোয়েস্ট লো যেটা আছে সেটা হচ্ছে 23,890, যেটা এখনো পর্যন্ত আপনাদের উইকেট চার্টের ক্ষেত্রেও বললাম। অর্থাৎ এইটা এখনো ভাঙেনি, লোটা এখনো ভাঙেনি। এটা যেমন একটা পজিটিভ দিক, সেরকম নেগেটিভ দিক হচ্ছে আমরা কিন্তু 13 ডিএম এর নিচে এখনো মেনটেন করছি। অর্থাৎ 13 ডিএম এর ভ্যালু যদি আমরা দেখি সেটা হচ্ছে 24,527, আমি রাউন্ড নাম্বারে ধরে নিচ্ছি। যখন 24,550-এর ওপরে সূচক বন্ধ করবে, আমরা ফার্স্ট সাইন অফ স্ট্রেংথ বা ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে চার্টের যে স্ট্রেংথ সেটা দেখলেও দেখতে পারি। তার আগে যেটা দেখার বিষয়, ভেরি প্রাইমারি স্টেজে যদি আমরা দেখি তাহলে এই যে ক্যান্ডেলটা দেখছেন 6 তারিখের, এই ক্যান্ডেলের মধ্যে আমাদের মোটামুটিভাবে লাস্ট দুটো ক্যান্ডেল ছিল, লাস্ট দুটো ক্যান্ডেল, অর্থাৎ না এই ক্যান্ডেলের হাই ক্রস করে অর্থাৎ 24,382 ক্রস করে, না 23,960 ভেঙে ট্রেড হয়। শেষ শুক্রবার বাজার ওপরে খোলা সত্ত্বেও একটা ছোট্ট রিয়াকশনে মার্কেট নেগেটিভ ক্লোজিং হয় এবং ফিগারটা তৈরি হয়েছে ক্যান্ডেলস্টিক্সেতে এইরকম, যেটা কিনা কিন্তু আবার 24,000-এর উপরে চলে গেছিল। ফলে ট্রিগার যেটা হয়েছে সেটা একটা ইনসাইড ক্যান্ডেলের মধ্যে থাকার পর গিয়ে ট্রিগার হয়েছে। তার মানে আমি কেন বলছি একটু কনফিউশন আছে এবং নেক্সট উইকটা ভেরি ভাইটাল। কোনো কারণে সূচক যদি নিচের দিকে আসে তাহলে আমরা একটা সাপোর্ট জোনের মধ্যে চলে আসতে পারি বিকজ অফ এনভালাপের লোয়ার ব্র্যান্ড, সেটা 23,850 আপাতত গোল গোল। আর যদি 13 ডিএম এর লোয়েস্ট লো ভাঙে তাহলে 23,890, 880 এই জোনটাকে ভাঙতেই হবে, 880 উইথ ফিল্টার। ফলে কোনো কারণে 23,880 ভাঙলে নেগেটিভ, কোনো কারণে
25,550-এর ওপরে ক্লোজিং চার্টের ঊর্ধ্বগতিতে সাহায্য করতে পারে। বাট এইটুকু সময়ের ভেতরে চার্ট পর্যবেক্ষণ, এই যে গ্যাপটা করার পর স্লাইটলি পজিটিভ গন্ধ শেষ শুক্রবার দিন বাজার বন্ধের পথ দিয়ে গেছে, বিকজ অফ ইনসাইড ক্যান্ডেলের ভেতরে থাকার পর পুলব্যাক। ইন্টারেস্টিংলি এই কম্বিনেশনটা আরো আপনাদের সুবিধে হয় বা বুঝতে সুবিধে হয়, স্ট্রেংথ বেশি হয় যখন দেখা যায় যে আরএসআই একটা খুব ভাইটাল সাপোর্ট এরিয়ার থেকে ঘুরছে, সেটা হচ্ছে 40, এবং হায়ার হাই ফর্মেশন এবং চার্টের লোয়ার এনভেলপের লোয়ার ব্যান্ড হিট করছে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়, খুব স্ট্রং সাপোর্ট এরিয়া হয়। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আহ, যতক্ষণ না আপনাদের চার্ট দেখতে দেখতে বুঝবেন যে মাল্টিপল সাপোর্ট এরিয়ার মধ্যে ঢুকছে, যেটাকে আমরা কনফ্লুয়েন্স বলি, ততক্ষণ পর্যন্ত ওই সাপোর্ট এরিয়ার গুরুত্ব কিন্তু খুব বেশি হয় না। এবারে সেই জায়গাটা তৈরি হয়েছে, 40-র আশপাশে আরএসআই, লোয়ার ব্যান্ডের কাছাকাছি ধাক্কা, অ্যাজ ওয়েল অ্যাজ 23%-এর নিচে হালকা যাওয়া, সব মিলিয়ে খুব স্ট্রং এরিয়ার থেকে শর্ট টার্ম পুল ব্যাক করে দাঁড়িয়ে আছে, বাট কনফার্মেশন নেই। ফলে নেক্সট উইকে ফিগার আউট করতে হবে কার উপরে পজিটিভ, কার নিচে নেগেটিভ, তার উপরেই আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে বাজারের গতিবিধি। এই ছিল উইকলি এবং ডেলির পরিপ্রেক্ষিতে নিফটি স্পটের আলোচনা। পরবর্তী আলোচনা নিফটি ব্যাংক নিয়ে। লাইক নিফটি, ব্যাংক নিফটিও উইকলি স্পট আমার বাঁদিকে এবং ডান দিকে ডেলি। তো প্রথমে যদি আমরা উইকলি আলোচনাটা করি তাহলে বোঝা যাবে যে নিফটির ক্ষেত্রে ছিল হোয়াইট এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আছে সেটা ব্ল্যাক। এটাই সামান্য পার্থক্য, আদারওয়াইজ অ্যাজ সাচ কোনো পার্থক্য চার্টিক্যালি প্যাটার্ন ওয়াইজ ক্যান্ডেলস্টিক্স ওয়াইজ নেই। এই যে জায়গাটা, এইটা ছিল নিফটির ক্ষেত্রে হোয়াইট। তো যাই হোক, এটাও একটা রিভার্সাল ক্যান্ডেল, বাট প্রবলেম ব্যাংক নিফটিতে বেশি। তার কারণ গত সংখ্যাতেই আপনাদের বলেছিলাম এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেই জন্য আপনাদের মেনশন করেছিলাম 52,555 এবং 50,400 রাউন্ড নাম্বার ফিজল আউট হলে প্রবলেম হবে। 50,400 ফিজল আউট হতেই প্রবলেমটা তৈরি হয়েছে এবং লো তৈরি হয় 50,400 থেকে 49,660, প্রায় 700-800 পয়েন্টের ফ্রি ফল আমরা ব্যাংক নিফটিতে দেখি। যাই হোক, আবার একটা পুল ব্যাক করেছে, কিন্তু এখনো পুল ব্যাকটার মধ্যে সেরকম স্ট্রেংথ পাওয়া যাচ্ছে না। তার কারণ 9 উইকলি এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ হয়েছে। অর্থাৎ তুল্যমূল্য বিচারে নিফটি আর ব্যাংক নিফটিতে এখনো পর্যন্ত ব্যাংক নিফটি কিন্তু একটু বেশি উইক তুলনায় নিফটির থেকে। রিভার্সাল ক্যান্ডেলের প্রয়োগ এবং হওয়ার ফলে নেক্সট ক্যান্ডেলের মুভমেন্ট কোন দিকে হয় সেটা হচ্ছে একটা কনফার্মেশনের প্রয়োজন। ফলে আমাদের দুদিক থেকে চেক আউট করতে হবে নেক্সট উইকে 9 এক্সপোনেনশিয়ালের ওপরে যাচ্ছে কিনা, কিংবা থেকে যাচ্ছে কিনা নিচে, বা নতুন লো তৈরি করে ব্যাংক নিফটি নিচে যাচ্ছে কিনা। নতুন লো তৈরি করলে কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে প্রবলেম ঘনীভূত হবে বেশি। ডেলি চার্ট পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে যেখান থেকে বাউন্স ব্যাক করেছে ওই একই নিয়মে এখানে আরেকটু সম্ভাবনার দিক বেশি ছিল বাউন্স ব্যাকের। তার কারণ ব্যাক নিফটি অলমোস্ট আরএসআই 30-র কাছে এসে গেছে, মানে যেটা আমরা এক্সট্রিম ইন্ডেক্সের ক্ষেত্রে এক্সট্রিম ওভারসোল্ড বলতে পারি বা ওভারসোল্ড জোন বলা যেতে পারে। এবং যেহেতু এনভেলপের লোয়ার ব্যান্ড হিট করেছে, তারপরে এখানেও একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হওয়ার পর ইনসাইড ক্যান্ডেলের যে হাইটা সেটা উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ডেইলি চার্টেও কিন্তু এখনো 13 এর উপরে যেতে পারেনি ব্যাংক নিফটি, নিফটিও যায়নি। ফলে এখনই পজিটিভ শর্ট টার্মের ক্ষেত্রে কখনোই বলা উচিত নয়। আগে ওপরে যাক, ক্লোজিং দিক, তারপরে আমাদের চিন্তাভাবনা শুরু হতে পারে, বিশেষ করে যারা ট্রেন্ড ফলো ইন্ডিকেশন নিয়ে কাজ করেন। তাহলে উইক ট্রেন্ড ব্যাংক নিফটিতেও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। 13 এর ভ্যালু বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে রাফলি অ্যারাউন্ড 50,880, মানে 50,900। 50,900-র ওপরে ক্লোজিং ব্যাংক নিফটিকে প্রথম আবার একটা নতুন গতি বা নতুন দিক দিতে সাহায্য করবে। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এই সাপোর্ট এরিয়াটা হোল্ড করছে কিনা দেখতে হবে। বাট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে 1, 2, 3, 4 দিন ধরে এই সাপোর্ট এরিয়াটা ভাঙতে পারেনি। উইকের ক্ষেত্রে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে আছে।
ফলে কোনো কারণে এই লোয়ের নিচে ট্রেড হওয়া বা যদি কোনো কারণে এই 4 দিনের লোয়েস্ট লো ব্রেক করে, দিস ইজ নট আ পজিটিভ সাইন। ফলে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে আমাদের যে প্রাইস অ্যাকশন কোন দিকে মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করছে। চলুন যাই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাংক নিফটি, নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটির, যেটা ক্যালকুলেটিভ ওয়েতে আমরা চিন্তা ভাবনা করি বা তৈরি করি। আশা করছি চার্টটা দেখলেন নিফটি এবং ব্যাংক নিফটি তুল্যমূল্য বিচারে কে স্ট্রং, কে উইক, কে বেশি উইক সেটা বুঝতে পারলেন। এবারে দেখে নিই আমাদের আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাবসোলুটলি ক্যালকুলেশনের মাধ্যমে নেক্সট উইকের জন্য নিফটি, ব্যাংক নিফটি, ফাইন্যান্সিয়াল নিফটি। এবারের অধ্যায়ে প্রতিবারের মতোই 3টি স্টকের উপরে টেকনিক্যালসের প্রয়োগ। আমি আবারও বলার চেষ্টা করছি যে দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিসে তো আমরা অনেক পার্টে বিভিন্ন ধরনের অ্যানালিসিসের পদ্ধতি শিখি, মানে আমি বলতে চাইছি কালেকটিভ স্টাডি। এই কালেকটিভ স্টাডিটা না অনেকটা মা দুর্গার 10টা হাতে 10টা অস্ত্র দান করার মতো, অর্থাৎ 10জন ঈশ্বরের যে দান, সেই দানটা মা দুর্গাকে দেয়া হয়, এক একজন এক একটা অস্ত্র প্রদান করেন এবং মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র নিয়ে অসুর বধ করতে আসেন। কিন্তু কখনোই বলা হয়নি যে কোনটা দিয়ে অসুর বধ করতে হবে। ফলে টেকনিক্যাল অ্যানালিসিসটা হচ্ছে একটা কালেকটিভ স্টাডি। এই কালেকটিভ স্টাডিতে কখন কোন ইন্ডিকেটর প্রয়োগ করবেন এবং কখন সেটা কিভাবে কাজে লাগাবেন, এটা কিন্তু সবথেকে প্রয়োজন। জানেন অনেকেই, এবং আমি মনে করি টেকনিক্যাল অ্যানালিসিসে অনেকেই আমার থেকেও অনেক বেশি বোঝেন, আমি আবারও বলছি। কিন্তু আমার মনে হয় খুব সিম্পল এবং প্লেন ডিসকাশন বা চিন্তাভাবনা এবং সঠিক জায়গায় সঠিক অস্ত্রের প্রয়োগ আপনাকে একটা ভাইটাল সিদ্ধান্ত এনে দিতে পারে। সেরকমই 3টি স্টকের উপর আলোচনা করব। এই আলোচনাগুলো টেকনিক্যালসের প্রয়োগ মাত্র, কখনোই এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে ভাববেন না। আমি সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, ফলে আপনারা যখনই কোনো ফাইনাল ডিসিশন নেবার চেষ্টা করবেন অবশ্যই কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি সেবি রেজিস্টার তার মতামত নিয়েই করার চেষ্টা করবেন। চলুন যাই 3টি চার্ট টেকনিক্যালি বিশ্লেষণ করতে। আজকে যে 3টি স্টকের উপরে টেকনিক্যালসের প্রয়োগ করব, 3টি স্টক যথাক্রমে কোপরান, অ্যাফেল ইন্ডিয়া এবং অ্যাস্ট্রা ডিএম হেলথ কেয়ার। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও সতর্কীকরণ হিসেবে টেকনিক্যালের বিশ্লেষণ মাত্র, কোনো রকম বাইয়ের রেকমেন্ডেশন নয়। প্রথমে চার্টটা দেখি কোপরান। ডিটেলস চার্ট অ্যানালিসিস করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেটা অনেক দিনের, সিন্স 1994। তারপরে 2020-তে ফলের পর একটা ট্রিমেন্ডাস ওয়ান ওয়ে র্যালি এবং তারপরে আবার নিচে আসা, তারপরে একটা কনসলিডেশন বোর্ড। আমি কেন কনসলিডেশন কথাটা ইউজ করছি, 1326 ক্রস ডাউন হয়নি, বারে বারে উইকলিতে বাঁচিয়ে নিয়েছে, এখানে একটা কিসিং পয়েন্ট এসছে আবার বাঁচিয়ে নিয়েছে, একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি। এইটার উপরে ক্লোজিং, এইটার উপরে বলতে খুব ভালো হয় উইথ ফিল্টার 280-র উপরে ক্লোজিং, তাহলে মোটামুটিভাবে আমরা যে এতদিনের ডাউন ট্রেন্ডকে নেগেট করে উপরে যাওয়ার একটা ইন্ডিকেশন বুঝতে পারবো। আর একটা নেচার হচ্ছে এই স্টকটির, যতবারই বড় ক্যান্ডেল করে বেড়েছে তারপর একটা সাইডওয়েজ মুভ, আবার একটা বড় ক্যান্ডেল, আবার একটা সাইডওয়েজ মুভ, এবং এই সাইডওয়েজ মুভটা ঠিক 1326-এর যে ভ্যালুয়েশন জোন আমি বারবার আপনাদের সাথে আলোচনা করি সেখানে হিট করে, তারপরে যত বেশি কনসলিডেশন তত বড় নেক্সট মুভমেন্ট। আবার
কনসলিডেশন, আবার একটা মুভমেন্ট, আবার একটা কনসলিডেশন, রিয়াকশন, মুভমেন্ট। অর্থাৎ ফলো আপ বাইংটা এই চার্টের মধ্যে নেই। এটা হচ্ছে এই স্টকটার নেচার। তার মানে যদি কোনো কারণে মোমেন্টাম উপরের দিকে কোনো কারণে আবার ক্রিয়েট করে, তাহলে ওয়েট করব আমরা কারেকশনের জন্য। বাট ইন্টারেস্টিং চার্ট, বিশেষ করে এই সব জোনে। নিচে খুব স্ট্রং সাপোর্ট এরিয়া হচ্ছে 240, 230 এবং যথাক্রমে 200। ওপরে 280-র ওপরে ক্লোজিং স্টকটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার ইন্ডিকেশন দিতে পারে চার্ট ওয়াইজ। এমএসিডির স্লোপ চেঞ্জ, যেটা উইকলির পরিপ্রেক্ষিতে জিরোর ওপর থেকে ঘোরা একটু পজিটিভ। মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আরএসআই হায়ার হাই ফরমেশনে আপওয়ার্ড মোমেন্টাম দেখানোর ইন্ডিকেশন দিচ্ছে। ফলে নেক্সট উইক অনওয়ার্ড আমি এই কোপরান স্টকটিকে প্রথমে 1 মাস অবজারভেশন দেখে কেমন মোমেন্টাম তৈরি করছে, তারপরে আগামী 3 মাস থেকে 6 মাসের পরিপ্রেক্ষিতে স্টকটার উপরে নজরে রাখবো। যদিও আগেও আমাদের কোপরান নিয়ে আলোচনা করা হয়েছিল টেকনিক্যালসের চার্টের ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে। পরবর্তী স্টক অ্যাপল ইন্ডিয়া। এই স্টকটা আবার একটু অন্য ধরনের বলতে লাস্ট উইকে প্রাইস অ্যাকশন যা হয়েছে সেটা হচ্ছে এভার হাইয়ের উপরে ক্লোজিং। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, আমি দুটো মাঝখানে রেড লাইন এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা নিচে একটু ব্লু গ্রিনিশ লাইন ড্র করেছি মোটা করে, আর সামনে দুটো ছোট ছোট থিকনেস ওয়াইজ ছোট ব্লু লাইন। এটা প্রিভিয়াস টপ, একে বিট করে। সঙ্গে ভলিউমের প্রাধান্য আছে উইক টু উইকের পরিপ্রেক্ষিতে। আর 13-26-এর যে দূরত্বটা বেড়ে যাওয়া, একটু রিয়াকশন এবং এই সাপোর্ট এরিয়া আবার যদি রিভিজিট হয় বা এখানে যদি কনসলিডেশন হয়, তাহলে স্টকটা চারটার মধ্যে একটা হেলদি ফর্মেশন তৈরি হতে পারে। যেহেতু এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা জায়গায় ক্লোজিং, আগামী দিনে আমার নজর থাকবে স্টকটার উপরে। টেকনিক্যালি বিশ্লেষণ করে আরো দেখতে হবে যে স্টকের গতিপথ কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। উইকলি এমএসিডি ইজ কনসার্ন যথেষ্ট ভালো, স্লাইটলি হায়ার এন্ডে ওভারবট উইকলি আরএসআই। ফলে আরএসআই স্টোক্যাস্টিক্সের মোমেন্টাম দেখলে বোঝা যাচ্ছে মোমেন্টাম আছে, বাট এনি কাইন্ড অফ রিয়াকশন বা রিট্রেসমেন্ট বা ছোট কারেকশন এই চার্টটার ফর্মেশন একটা হেলদি ফর্মেশন দিতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে চার্ট দেখে মনে হয়েছে। ফলে এই চার্টটিও আমি লক্ষ্য রাখবো, এবং অবভিয়াসলি 3 থেকে 6 মাসের পরিপ্রেক্ষিতে এনি টাইপ অফ ডিপ স্টকটার উপরে নজর থাকবে। অ্যাস্ট্রাডিএম হেলথ কেয়ার একটু ফার্মা ওরিয়েন্টেড। বাজার যেহেতু পজ নিচ্ছে বা বাজার যেহেতু একটু সেফ জোনে যাওয়ার চেষ্টা করছে, অবভিয়াসলি ফার্মার উপরে কনসেন্ট্রেশন একটু বেশি থাকবে। আফটার এ বিগ ফল যদি আমরা উইকলি দেখি, তারপরে চার্টের গতিপথ এরকম, এবং তারপরে আবার একটা পুল ব্যাক করার চেষ্টা করেছে। খুব ইন্টারেস্টিং চার্ট প্যাটার্নটা হচ্ছে, এই যে টোটাল 2020-র পর থেকে যে র্যালিটা হয়েছে তার ঠিক 50% এবং মাল্টি জোন আমি বলবো সাপোর্ট এরিয়া ছিল, সেই সমস্ত জায়গাকে হোল্ড করতে পেরেছিল। তারপরে পুল ব্যাকটা হয়েছে। ফলে প্রাইস অ্যাকশনের লোয়ার এন্ডে স্ট্রেংথ আছে, বা লোয়ার এন্ডে আমি বলবো ডিমান্ড আছে। কিন্তু উইকনেস কোথায় আছে? উইকনেস হচ্ছে চার্টের ট্রেন্ড এখনো চেঞ্জ হয়নি, মুভিং অ্যাভারেজ ইজ কনসার্ন। 13-26 ঘুরবে কি ঘুরবে না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট, যদি ডেলি চার্টটা দেখি তাহলে বোঝা যাবে এরকম একটা বিগ গ্যাপ ডাউন স্টকটা একটু প্রবলেম হয়। এবারে সেই গ্যাপটা এতটাই ফাঁকা আছে যে আগে এটার উপরে ক্লোজিং, এটা একটা বড় রেজিস্ট্যান্স দেবে, থাকবে ওপরে। 450টা হচ্ছে আর একটা বড় রেজিস্ট্যান্স জোন থাকবে। ফলে স্পেসটা একটু অন্য ধরনের ডেলি চার্টে, মোমেন্টামটা একটু অন্য ধরনের, কিন্তু উইকলি চার্ট সম্পূর্ণ অন্যরকম। সেই কারণে আমার লক্ষ্য হচ্ছে, যদি কোনো কারণে উইকলি স্টকের প্রাইস অ্যাকশনের মোমেন্টাম চেঞ্জ হয়, তাহলে ডেলির মোমেন্টাম কিন্তু হঠাৎ করে একটা বাড়তে পারে, যে কারণে চারটার অবজারভেশনের প্রয়োজন আছে বলে আমার ব্যক্তিগত ধারণা এসটিএম এর। উইকলি এমএসিডি ইজ কনসার্ন স্লোপ ইন্টারেস্টিং চেঞ্জেস, অর্থাৎ কনজিকিউটিভ দুটো দিকে যাওয়া একটু পজিটিভ ইন্ডিকেশন বহন করছে, এবং নেগেটিভ দিক থেকে ঘুরে বুল জোনে যাবে কি যাবে না তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদের করতে হবে। মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স এবং আরএসআই মোমেন্টাম ক্যারি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইসের সাথে, সেটা বোঝানোর ইন্ডিকেশন দিচ্ছে। ফলে আশা করছি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রন্টলাইন স্টক, আগামী সময় এই 3টে স্টক কোপরান, অ্যাফেল এবং অ্যাস্ট্রাডিএম হেলথ কেয়ার
আমাদের পর্যবেক্ষণ করা উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। চার্টগুলো আরেকটু ক্লিয়ার স্টাডিও আপনারা করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল স্টাডি। কোনো ধরনের রেকমেন্ডেশন ভাববেন না, আবার রিকোয়েস্ট করছি। আহ, কোনো সিদ্ধান্ত নিতে গেলে প্রথমেই সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নেবেন, তারপরে কোনো ধরনের ফাইনাল সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের 3টি স্টকের টেকনিক্যালসের প্রয়োগ। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়ে। তো 3টি চার্ট আশা করছি আপনারা দেখলেন, চেষ্টা করলাম, বিশ্লেষণ করলাম। এরকম 3টে চার্টের আলোচনা আমার হিন্দি ভার্সানেও আমি আলোচনা করে থাকি, অর্থাৎ ডিফারেন্ট 3টে চার্ট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বা অনুরোধ রইল, যারা বাংলায় দেখেন তারা হিন্দি ভার্সানটা দেখলেও আপনাদের কাছে আরও 3টে টেকনিক্যালসের প্রয়োগ আপনি বুঝতে পারবেন 3টি স্টকের ভিন্ন স্বাদের। এবার আসছি একটু পড়াশোনা সংক্রান্ত। যেহেতু 1 সেপ্টেম্বর থেকে পড়াশোনাটা শুরু হবে, আজকে একটু অন্যভাবে ডিটেলস একটু বলে দিই। অনেকেই না আমাকে প্রশ্ন করে যে মানে জিজ্ঞাসা করেন বা মেল করেন বা ফোনে যখন কথা হয়, তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করছি যে আমি এখানে কোনো ফিউচার অপশনস বা ডেরিভেটিভের কিছু শেখাবো কিনা। দেখুন, আমি প্রথমেই আপনাদের বলি যে কিছু ডেরিভেটিভে স্পেশাল ডেটা অ্যানালিসিস করতে হয়, সেটা আমি জানি না, আমি করাই না। অবভিয়াসলি টেকনিক্যালসের প্রয়োগটা কিন্তু ডেরিভেটিভেরও প্রয়োজন হয়। মানে ডেরিভেটিভটা তো ক্যাশ মার্কেটের ডিরাইভ ফ্রম ক্যাশ, মানে ক্যাশ মার্কেট যদি দুধ হয়, ডেরিভেটিভ হচ্ছে ছানা। তো অবভিয়াসলি ধরুন আমি কথাই ধরছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ক্যাশেও আছে, ফিউচার্সেও আছে। তো রিলায়েন্স ক্যাশে বাড়বে না ফিউচারে বাড়বে, এরম তো হবে না। তো ফলে আপনি যদি ক্যাশ মার্কেটে চার্টটা অ্যানালিসিস করে বুঝতে পারেন যে এই চার্টটা বাড়ার প্রবণতা আছে এবং এই চার্টটা পড়ার প্রবণতা আছে, সেটা যেমন দরকারি, সেরকম দরকারি কিন্তু ডেরিভেটিভ ডেটা অ্যানালিসিসও। ফলে ডেরিভেটিভ ডেটা অ্যানালিসিস করার পর এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার পর এই দুটোর সংমিশ্রণ তখনই কিন্তু আপনাকে ডেরিভেটিভের পার্টে সাহায্য করতে পারে, বিশেষ করে এক্সট্রা ফ্লেভার যোগায়। কিন্তু যারা শুধু টেকনিক্যাল অ্যানালিসিস পড়তে ইচ্ছুক এবং সাবজেক্টটার মধ্যে আর কি কি জিনিস আছে, কারণ আমি আবার বলছি এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা কিন্তু কোনো দিন বন্ধ হবে না। আপনারা কোভিডেও দেখেছেন সমস্ত বাজার বন্ধ, শেয়ার বাজার খোলা থাকবে। এটা এমনই একটা ইন্ডাস্ট্রি, শুধু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, চার্টটাকে ঠিকঠাক একটু অ্যানালিসিস করতে হবে। তাই আমার রিকোয়েস্ট থাকে সবসময়, যে সমস্ত স্টুডেন্টগণ এতদিন আমি পড়িয়ে এসেছি তাদের প্রত্যেককেই বলি যে ধৈর্য রাখুন বাজারে, চার্টটাকে অ্যানালিসিস করা শিখুন। আমি সেই অ্যানালিসিস করার শেখানোর পদ্ধতিগুলো অনলাইনের মাধ্যমে করাই। 1 সেপ্টেম্বর থেকে ব্যাচ শুরু হচ্ছে। যতদিন এই 1 সেপ্টেম্বর না আসছে ততদিন পর্যন্ত এই কথাটা আপনাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যারা ইন্টারেস্টেড আছেন, নিচে মেলে আমি শান্তনু 2020@gmail.com-এ আপনার নাম, ফোন নাম্বার দিয়ে আমায় মেল করতে পারেন। আমি প্রয়োজন হলে আমি নিজে কল করব, কিংবা আমার ফোন নাম্বার ওখানে দিয়ে দেবো, যাতে আপনারা যোগাযোগ করতে পারেন। বিস্তারিত আলোচনা তখন করে নেওয়া যাবে। অলরেডি কিছু সিট ভর্তি হয়েছে, কিছু খালি আছে, সব সময় বেশি নেই। ফলে অনুরোধ রইল, যদি মনে করেন যে টেকনিক্যালসের প্রয়োগটা শিখতে হবে, এবং যেহেতু এটা অন্য সাবজেক্টের মতো এন্ডলেস সাবজেক্ট, কোথাও না কোথাও আপনাকে শুরু করতে হবে এই শেয়ার বাজারে টিকে থাকার জন্য। এটা আমার ব্যক্তিগত মত। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে ব্রেকআউট স্টক মানে কোনো বাই বা সেল নয়। বিশেষ করে যেহেতু ব্রেকআউট, অনেকের চিন্তাভাবনা থাকতে পারে এটা হচ্ছে বাইয়ের জন্য বোধহয়। কখনোই নয়। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এডুকেশনের কিছু তথ্য, কিছু ইনপুট আপনাদের প্রদান করার চেষ্টা করি, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কখনোই এগুলোকে কোনো রেকমেন্ডেশনের জায়গায় নিয়ে যাবেন না। আপনারা অনুশীলন করুন, চার্টগুলো বিশ্লেষণ করুন, তারপরে কোনো ধরনের সিদ্ধান্তও আপনাদের নিজেদেরই নিতে হবে, সেটা নিজেদের পড়াশোনার দিক থেকে হোক কিংবা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পক্ষ থেকে হোক। ফলে আমার ইনপুট পরবর্তী যেটা দেখব আমরা, ব্রেকআউট স্টক।
15th অফ অগাস্টের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি যদি কোনো ক্রমে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অনুরোধ থাকে সবসময় যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে পারেন, চ্যানেলটা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করুন, তাহলে বুঝতে পারবেন চ্যানেলের কন্টেন্ট কী থাকে এবং কতটা আপনাদের উপকারে লাগছে কিংবা অপকারে লাগছে। আপনার যদি উপকারে লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল, অন্যজনকে জানাবার জন্য অনুরোধ রইল। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট উইক পরবর্তী সপ্তাহের নতুন সংখ্যায়। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।